স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং আলোচনার এই পর্যায়ে আমরা অনেকগুলো বিষয় শেষ করে ফেলেছি। জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেটর এবং গত পাঠে আমরা প্রোগ্রামের অংশ এবং প্রোগ্রামের ধাপগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি যে একটা প্রোগ্রামের টোটাল কয়টা অংশ থাকে এবং একটা প্রোগ্রাম আমরা কিভাবে আসলে সেট করব। একটা প্রোগ্রাম প্রথমে তোমাকে বাছাই করতে হবে, তারপরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, এরপরে প্রোগ্রাম ডিজাইন করতে হবে, এরপরে ডেভেলপ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ধাপ তোমাকে অনুসরণ করতে হবে এবং সিকুয়েন্সিয়ালি তোমাকে করতে হবে। তুমি এক ধাপ স্কিপ করে আরেক ধাপে যাইতে পারবে না। যদি তুমি যাও তাহলে তোমার প্রোগ্রামটা আসলে এত ফলপ্রসূ হবে না, বা তুমি এখান থেকে ভালো আউটপুট পাবে না, বা তুমি জনমনে প্রভাব ফেলতে পারবে না তোমার অ্যাপস দিয়ে বা তোমার সফটওয়্যার দিয়ে। তুমি যদি একটা জনপ্রিয় সফটওয়্যার তৈরি করতে চাও তাহলে তোমাকে প্রত্যেকটা ধাপ ভালোভাবে মেনটেন করতে হবে। তো আমরা আজকেও কিন্তু সেই প্রোগ্রামের বিভিন্ন অংশের একটা বিশেষ টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটা কিন্তু প্রোগ্রাম রচনার সাথে সরাসরি জড়িত। একটা প্রোগ্রাম রচনার সময় অনেক বিষয় খেয়াল রাখতে হয়, যে তুমি সব কিছু রেডি করে ফেলছো, এখন তুমি প্রোগ্রাম রচনা করবে, অর্থাৎ তুমি প্রোগ্রাম লিখবা। তো প্রোগ্রাম লিখতে গেলে তোমাকে কি কি জিনিস চিন্তা করতে হবে, এবং প্রোগ্রাম লেখা শেষ হলে তুমি এটা কি করবা, বা এই প্রোগ্রামটাকে তুমি কিভাবে টেস্ট করবে, অর্থাৎ এটাকে বাজারজাত করার আগে যে কি কোন কোন বিষয় তোমাকে চেক করা লাগতে পারে, আজকে আমরা সেই বিষয়গুলো দেখব বিস্তারিতভাবে। তো চলো আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এটা হচ্ছে তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় দুটি প্রশ্ন থাকতে পারে এবং থাকার সম্ভাবনাই কিন্তু অনেক বেশি। এবং আমার প্রত্যেকটা কথা তোমরা ভালোভাবে শুনবা, তাহলে কিন্তু তোমরা এমসিকিউতে ভালো করবা। আমরা প্রোগ্রাম বাস্তবায়নের বিষয়টা কিন্তু গত পাঠে আলোচনা করেছিলাম, যে একটা প্রোগ্রাম তুমি ডিজাইন করলা, এটাকে ডেভেলপ করলা, এরপরে তুমি প্রোগ্রামকে বাস্তবায়ন করবা। তো প্রোগ্রাম বাস্তবায়ন এই কোন বিষয়ের দিকে আসলে লক্ষ্য রাখতে হবে, প্রোগ্রাম বাস্তবায়নে কোন কোন বিষয়গুলো ভালোভাবে খেয়াল করতে হবে। যে তুমি একটা পদ রান্না করছো, তুমি একটা তরকারি রান্না করছো, বা তুমি একটা রেসিপি তৈরি করছো। এখন এই রেসিপি তৈরি করার পর যে তুমি এটা কয়েকজন লোককে খেতে দিবা, বা তোমার গেস্টদেরকে তুমি খাওয়াবে, তো তার আগে তোমাকে আসলে কি করতে হবে, কি কাজ করা তোমার উচিত। হার্ডওয়্যার ক্রয় থেকে শুরু করে সফটওয়্যার ইনস্টল, এসব কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে। আমি আগেই বলছি যে হার্ডওয়্যার ক্রয় কিসের মধ্যে পড়ে বা সফটওয়্যার ইনস্টল কিসের মধ্যে পড়ে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে এমসিকিউর জন্য ভালোভাবে মনে রাখতে হবে। বাস্তবায়নের অংশের দুটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, একটা হচ্ছে টেস্টিং অর্থাৎ ভুল ত্রুটি পরীক্ষা করা, এবং একটি হচ্ছে ডিবাগিং। এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আসলে আলোচনা করব। একটা প্রোগ্রাম তৈরির পর এটা কিন্তু ভালো করে টেস্ট করতে হবে, কারণ কোথাও কোনো গলদ আছে কিনা। আমি তোমাদের সাথে গত পাঠেই শেয়ার করছিলাম আমার তৈরি করা একটা সফটওয়্যার নিয়ে, যে সফটওয়্যারের ভুলগুলো আমি এটাকে ব্যবহারের পর, অর্থাৎ মানুষকে দিয়েছি ব্যবহার করার জন্য, তারাই কিন্তু আমাকে এই জটিলতাগুলো বা এই অসামঞ্জস্যতাগুলো আমার কাছে তুলে ধরছে, যে এই জায়গায় সমস্যা, আমরা এইভাবে ডাটা ইনপুট দিলে এইভাবে ফলাফল আসে, কিন্তু আমরা ডাটা ইনপুট দিচ্ছি ঠিক, কিন্তু আমাদের ফলাফল আসতেছে ভুল। তো পরবর্তীতে আমি দেখলাম যে আসলে আমি যে চেকটা করছি, আমি কিন্তু প্রত্যেকটা আউটপুটকে চেক করি না। যদি তোমার সফটওয়্যারের 18টা আউটপুট হয়, 10টা আউটপুটে তোমাকে 10টা আউটপুটে বিভিন্ন ধরনের ডাটা দিয়ে চেক করে দেখতে হবে যে প্রত্যেকটা আউটপুট ঠিক আছে কিনা। তুমি তরকারি রান্না করছো, সেখানে তোমাকে মরিচ ঠিক আছে কিনা দেখতে হবে, মসলা ঠিক আছে কিনা দেখতে হবে, লবণ ঠিক আছে কিনা দেখতে হবে। প্রত্যেকটা জিনিস তোমাকে দেখতে হবে যে তার ভিতরে সেটা কি মানে যে সেটার ভিতরে কি পানি কি পরিমাণ থাকবে, বা সেটা কি শুকনো হবে। অর্থাৎ তোমাকে প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। একটা জিনিসই যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু কি হবে না, জনপ্রিয় হবে না, বা তুমি মানুষের কাছ থেকে সুনাম পাবে না। তো আমরা আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথম হচ্ছে টেস্টিং, এরপর হচ্ছে ডিবাগিং। টেস্টিং মানে হচ্ছে ভুল ত্রুটি পরীক্ষা করা, অর্থাৎ সফটওয়্যার তৈরি করার পর তুমি ডাটা দিয়ে পরীক্ষা করবা। তুমি ডাটা দিবা এবং ডাটা দেওয়ার পরে যদি ফলাফল ভালো আসে এবং ফলাফল ঠিক আসে, অর্থাৎ তোমাকে ম্যানুয়ালি চেক করতে হবে। তুমি ম্যানুয়ালি হাতে কলমে টেস্ট করে দেখবা, হাতে কলমে মান বের করবা, এবং তোমার সফটওয়্যারের আউটপুটের সাথে মিলিয়ে দেখবা। যদি একই রকম হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তোমার সফটওয়্যার ওকে। তো আমরা প্রথমে দেখবো টেস্টিং। প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোনো প্রোগ্রাম কোডিং সম্পন্ন করার পর
প্রোগ্রামটি যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত তা ঠিকমতো আসছে কিনা বা রান করছে কিনা তা যাচাই করা। অর্থাৎ তুমি যা চাচ্ছ তা কি আসলে আসতেছে কিনা। যদি আসে, ইটস ওকে, ফাইন, তোমার কাজ শেষ, তোমার সফটওয়্যার রেডি। ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা হয় এই ধাপে। যেমন ধরো তুমি পরীক্ষার রেজাল্টের জন্য একটা সফটওয়্যার বানাইছো, তাহলে তুমি প্রত্যেকের মার্ক দিবা, যেমন এ গ্রেড বানাইবা, তারপরে এ প্লাস বানাইবা, বি দিবা, সি দিবা, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, অর্থাৎ প্রত্যেকটা গ্রেড তুমি চেক করবা, প্রত্যেকটা গ্রেডকে তুমি চেক করবা। এবং কাউকে ফেল করা দিয়ে চেক করবা, কাউকে প্রত্যেক বিষয়ে ৮০ উপরে দিয়ে চেক করবা, কাউকে ৭০ উপরে দিয়ে চেক করবা, কাউকে প্রত্যেক বিষয়ে ১০০ দিয়ে চেক করবা। অর্থাৎ তোমাকে এইরকম কয়েকবার কয়েক ধাপে কিন্তু চেক করতে হবে। এই চেক করতে গেলেই কিন্তু যদি কোনো ভুল থাকে, তুমি যদি কোডিংয়ে কোনো ভুল করো, তাহলে কিন্তু সেটা তোমার নজরে আসবে যে হ্যাঁ, এই জায়গায় আমার ভুল হয়েছে। তুমি ফ্র্যাকশন দিয়ে চেক করবা, অর্থাৎ দশমিক সংখ্যা দিয়ে চেক করবা। এবং তোমার সফটওয়্যার যদি শুধুমাত্র দশমিক সংখ্যার জন্য হয়, তাহলে তোমাকে কিন্তু বলে দিতে হবে আগে, তোমাকে আগে নোটিশ দিয়ে দিতে হবে যে এখানে দশমিক সংখ্যা ইনপুট দিতে হবে। তোমার সফটওয়্যার যদি শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য হয়, তাহলে তোমাকে সেখানেও কিন্তু নোটিশ দিয়ে দিতে হবে যে এই সফটওয়্যারে শুধুমাত্র পূর্ণ সংখ্যা ইনপুট দেওয়া যাবে বা দশমিক সংখ্যা ইনপুট দেওয়া যাবে না। তাহলে এই কথাগুলো কিন্তু আগেই মেসেজে দিয়ে দিতে হবে যে, তাহলে যারা যারা কাজ করবে তারা ডাটা এন্ট্রি দেওয়ার সময় তারা কিন্তু ওভাবেই ডাটা এন্ট্রি দেবে। এই ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, তবে বুঝতে হবে যে প্রোগ্রাম কোডিং এ কোথাও ভুল হয়েছে। প্রোগ্রামে সাধারণত ৩ ধরনের ভুল পরিলক্ষিত। তাহলে আমরা প্রোগ্রামে কয় ধরনের ভুল পাবো? প্রোগ্রাম আমরা ৩ ধরনের ভুল পাবো। প্রথম হচ্ছে ব্যাকরণগত ভুল। এই ভুলটা যদি তুমি করো, তাহলে তোমার রক্ষা আছে, অর্থাৎ তুমি বেঁচে গেলা। কারণ এই ধরনের ভুল করলে প্রোগ্রাম তুমি রান করানোর সময়, অর্থাৎ প্রোগ্রাম রান করানোর আগে, মূলত রান করানোর আগে, অর্থাৎ তুমি যখন কম্পাইল করবা, কম্পাইল করার সময় ব্যাকরণগত ভুল আমরা আগেই বলছিলাম কিন্তু কথাগুলো নিয়ে, যে কম্পাইলার তুমি যখন ব্যবহার করবা, তখন কম্পাইলার কি করবে? পুরো প্রোগ্রামটা পড়বে। প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে, তাহলে সে মেসেজ দিবে। সে কি করবে? মেসেজ দিবে। তাহলে ব্যাকরণগত ভুল তুমি যদি করো, ব্যাকরণগত ভুল মানে কি? যেমন বাংলা ভাষায় তুমি পড়ো, বাংলা ভাষায় আমাদের কতগুলো রুল আছে, যে প্রত্যেকটা লাইনের শেষে দাঁড়িয়ে দিতে হয়, আংশিক লাইন হলে কমা দিতে হয়, কোথাও সেমিকোলন ব্যবহার করতে হয়, কখনো কোটেশন ব্যবহার করতে হয়, কখনো প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়, আর সৃজনবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। অর্থাৎ এই যে চিহ্নগুলো ব্যবহার, এই চিহ্নগুলো ব্যবহারের কিন্তু একটা নিয়ম আছে, কখন তুমি কোথায় কি ব্যবহার করবা। ঠিক একইভাবে ইংরেজি ভাষায়ও কিছু নিয়ম আছে। ইংরেজি ভাষায় তুমি কোথায় ফুল স্টপ ব্যবহার করবা, কোথায় কমা ব্যবহার করবা, কোথায় সেমিকোলন ব্যবহার করবা, প্রত্যেকটার কিন্তু নিয়ম আছে। ঠিক একইভাবে সি প্রোগ্রামেরও একটা নিয়ম আছে। এই সি প্রোগ্রাম তুমি যদি লিখতে ভুল করো, অর্থাৎ তুমি যদি সি প্রোগ্রামের দাড়ি কমা, অর্থাৎ সি প্রোগ্রাম লেখার যে নিয়মগুলো, কোটেশন, কোথায় তুমি কোটেশন দিবে, কোথায় তুমি সেমিকোলন দিবে, কোথায় তুমি কমা দিবে, এই জিনিসগুলো যদি তুমি ভুল করো, তাহলে তাকে বলা হবে ব্যাকরণগত ভুল। এবং এই ভুল যদি তুমি করো, তাহলে তোমার রক্ষা আছে, আগে বলছি আমি। অর্থাৎ তুমি ভুলটা ধরতে পারবা তাড়াতাড়ি, অর্থাৎ তোমাকে সে মেসেজ দিবে, কম্পাইলার কোন লাইনে ভুল হয়েছে সেটাও তোমাকে বলে দেবে। তাহলে এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এরপর হচ্ছে যৌক্তিক ভুল। এই ভুল ধরা খুবই কঠিন। যৌক্তিক ভুল অর্থাৎ তুমি যদি সূত্র লিখতে ভুল করো, তুমি যদি কোনো যুক্তি লিখতে ভুল করো, যে সে অতিরিক্ত, ধরো তুমি একটা পরীক্ষার রেজাল্টের জন্য সফটওয়্যার বানাবে, যে তার যেমন আর্টসের অতিরিক্ত বিষয় ৪টা, যে ৪টার ভিতরে সে যে কোনো একটা অতিরিক্ত নিতে পারে, আবার অবশিষ্ট ৩টাকে সে কম্পালসারি হিসেবে নিতে পারে। এখন তুমি কোথাও যদি যুক্তি লিখতে ভুল করো, তাহলে কিন্তু ফলাফল আসবে, বাট সেটা কি হবে? সেটা ভুল ফলাফল হবে। এবং এই ভুল ফলাফল তুমি কখনো ধরতে পারবে না, এবং এটাকে সফটওয়্যারও ধরতে পারবে না, অর্থাৎ কম্পাইলার তোমাকে কোনো মেসেজও দিবে না, কারণ এই ভুল তো সে ধরতে পারবে না। তোমার কম্পাইলার তো ভাবে যে তোমার এখানে গ্রেটার দেন, তুমি গ্রেটার দেন দিছো, তোমার এখানে লেস দেন আছে, সে লেস দেন হিসাব করবে, কিন্তু সে তো জানে না যে এখানে আসলে অরিজিনালি কি হবে। এটা তো তোমাকে হিসাব করে বের করতে পারতে। তুমি তখন কি করবা? যৌক্তিক ভুলের জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে ম্যানুয়ালি তুমি হাতে কলমে বসে বসে টেস্ট করবা। টেস্ট করে তোমার সফটওয়্যারে প্রাপ্ত আউটপুটের সাথে মিলাই দেখবা। যদি দুইটা একই সাথে মিলে যায়, তাহলে বুঝতে হবে যে তোমার ফর্মুলা ঠিক আছে। সর্বশেষ হচ্ছে নির্বাহজনিত ভুল। নির্বাহজনিত ভুল হচ্ছে এটা, যে ধরো আমাদের প্রত্যেকটা বিষয় মার্ক হচ্ছে 0 থেকে কত 100। তো এখন তুমি ধরো 101 ইনপুট দিয়ে দিছো, তো 100 ইনপুট দিলে তার গ্রেড কত? সে 100 ভিতরে 101 পাইছে। এটা তো সম্ভব না। অর্থাৎ তুমি যদি ডেটা দিতে ভুল করো, তুমি যদি ডেটা ইনপুট দিতে ভুল করো, তাহলে সেটা হবে নির্বাহজনিত ভুল, কারণ তাহলে ফলাফল ভুল আসবে। তুমি যদি ডেটা ইনপুট দিতে ভুল করো, তাহলে ফলাফল ভুল আসবে। তাহলে তো আমরা এই ৩টা ভুল সম্পর্কে এখন আরো বিস্তারিত দেখবো। তাহলে দেখো, প্রোগ্রাম টেস্টিং খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে তুমি এই প্রোগ্রাম তৈরি করার পর আগে তুমি কতগুলো ডেটা দিবা, ডেটা দিয়ে যাচাই করবা তোমার প্রোগ্রামিং এ কোথাও ভুল আছে কিনা। তাহলে কয় ধরনের ভুল আমরা পাই? প্রোগ্রাম আমরা ৩ ধরনের ভুল পাই: ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল, নির্বাহ জনিত ভুল।
তো আমরা দেখি সিনট্যাক্স এরর, অর্থাৎ ব্যাকরণজনিত ভুলকে ইংরেজিতে বলে সিনট্যাক্স এরর। মনে রাখবো, ব্যাকরণজনিত ভুলের ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স এরর। তাহলে যে ভাষায় প্রোগ্রাম লেখা হবে সেই ভাষার নিজস্ব কতগুলো নিয়ম থাকবে। মনে রাখবো, প্রত্যেক ভাষার, সারা পৃথিবীতে যতগুলো ভাষা ভাষা প্রচলিত, প্রত্যেক ভাষা লিখার একটা নিয়ম আছে, প্রত্যেক ভাষার একটা নিয়ম আছে, প্রত্যেক ভাষার একটা ব্যাকরণ আছে। প্রত্যেক ভাষা লেখার সময় ওই ব্যাকরণ কিন্তু 100% মেনে চলতে হবে। কথা বলার সময় কিন্তু আমরা ব্যাকরণ মেনে কথা বলি না, কিন্তু আমরা লেখার সময় ব্যাকরণ মেনেই লিখি। মনে রাখতে হবে এটা। তাহলে যে ভাষায় প্রোগ্রাম লেখা হবে সেই ভাষার নিজস্ব কতগুলো নিয়ম থাকে। তাহলে নিয়ম বহির্ভূত কোনো কোডিং হয়ে থাকলে তাকে ব্যাকরণগত ভুল হিসেবে বিবেচনা করে। তাহলে ভাষার নিজস্ব যে নিয়ম, সেই নিয়মের বাইরে তুমি যদি কোনো কিছু করে ফেলো, তখন তাকে কি বলা হবে? তাকে বলা হবে ব্যাকরণগত ভুল, অর্থাৎ সিনট্যাক্স এরর। ব্যাকরণগত ভুল থাকলে কম্পিউটার এরর মেসেজ দেয় এবং প্রোগ্রামের কোন লাইনে ভুল আছে তাও জানিয়ে দেয়। কত চমৎকার বিষয়! তাহলে এই ভুল তুমি যদি করো তাহলে কি করবে? কম্পিউটার মেসেজ দিবে এবং প্রোগ্রামে কোন লাইনে ভুল আছে তোমাকে সেটাও বলে দেবে। ভুল সংশোধন করার পর তা মেশিন ভাষায় রূপান্তর করবে এবং পরে তা কার্যে পরিণত করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি ভুল সংশোধন না করবা, ততক্ষণ পর্যন্ত কি তোমার প্রোগ্রামটাকে মেশিন ভাষায় রূপান্তর করবে না। তাহলে ভুল সংশোধন করার পরে মেশিন ভাষায় রূপান্তর করবে এবং পরে তা কার্যে পরিণত করবে। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তাইলে এই জন্য এই ভুল সংশোধন করা সহজ, অর্থাৎ এই ভুলের জন্য কম্পিউটার মেসেজ দিয়ে দেয়। কম্পিউটার কিন্তু এই ভুলটা ধরতে পারে, কারণ আমরা যে কম্পাইলার ব্যবহার করবো সেই কম্পাইলার তো সি প্রোগ্রাম সম্পর্কে সবই জানে, তার ভিতরে সব ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে লজিক্যাল এরর। প্রোগ্রামে কোনো লজিক লিখতে ভুল হলে ফলাফল আসবে কিন্তু তা সঠিক হবে না, এই ধরনের ভুলকে লজিক্যাল এরর বলে। তো এই জিনিসটা আমরা একটু পরেই একটা প্রোগ্রাম ওপেন করে আমরা দেখবো আসলে এই জিনিসগুলা। প্রোগ্রামে কোনো লজিক লিখতে ভুল হলে ফলাফল আসবে কিন্তু তা কি হবে না? সঠিক হবে না। এই ধরনের ভুলকে লজিক্যাল এরর বলে। মনে রাখবা, যদি কোনো লজিক লিখতে ভুল করো ফলাফল কিন্তু আসবে বাট সঠিক হবে না। যেমন ধরো বৃত্তের এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা। এখন তুমি লিখে ফেলছো হাফ যোগ ভূমিগুণ উচ্চতা। তাহলে কি হবো? ফলাফল তো একটা আসবো, বাট এটা কি সঠিক ফলাফল হবে? তোমার কাছে কি মনে হয়? এই ধরনের ভুল হলে কম্পিউটার কোনো মেসেজ দিবে না। এই ভুল সংশোধন করা খুবই কঠিন। কারণ এটা খুঁজে বের করতে, করতেই তোমার ঘাম চলে আসবে। কারণ তুমি কোনো ক্লু পাবে না এটার। কোথায় তোমার ভুলটা হইছে, কোন ফর্মুলাতে। যখন যারা অনেক বড়, বড় সফটওয়্যার তৈরি করে সেখানে ধরো তোমার এই যে বাণিজ্যিক সফটওয়্যার গুলা, সেখানে জন্য শত, শত লাইন, একেকটা প্রোগ্রামে শত, শত লাইন। যেমন এক্স গ্রেটার দেন ওয়াই এস হলে এক্স লেস দেন ওয়াই লিখলে কম্পিউটার কোনো এরর মেসেজ দেবে না, কিন্তু ফলাফল প্রদর্শিত হবে। যে কোথাও তুমি এক্স গ্রেটার দেন ওয়াই লিখছো, লেখার দরকার ছিল, তুমি লিখে ফেলছো এক্স লেস দেন ওয়াই, তাহলে কি কম্পিউটার কি ধরতে পারবে এই জায়গায় লেস দেন হওয়ার কথা না গ্রেটার দেন হওয়ার কথা? সে কখনোই ধরতে পারবে না। বাস তুমি যেভাবে লিখে দিয়েছো সেইভাবে ফলাফল দিয়ে দেবে, কিন্তু কোনো ফলাফল কি প্রদর্শিত হবে, বাট সেটা কি হবে না? সঠিক হবে না। তাহলে রান টাইম ভুল। প্রোগ্রাম নির্বাহের সময় ইনপুট দিতে ভুল হলে ফলাফল ভুল আসবে। এই ধরনের ভুলকে রান টাইম এরর বলে। অর্থাৎ তুমি যদি ইনপুট যদি ভুল দাও তাহলে ফলাফলও ভুল আসবে। তোমার দেওয়ার কথা ছিল পূর্ণ সংখ্যা, তুমি দিয়ে দিয়েছো দশমিক সংখ্যা। ধরো তুমি একটা প্রোগ্রাম বানাইছো, সেখানে দেওয়ার কথা ছিল পূর্ণ সংখ্যা, তুমি দিয়ে দিয়েছো দশমিক সংখ্যা। তাহলে এই ধরনের ভুলকে আমরা বলবো কি রান টাইম এরর। অর্থাৎ রান করার সময় যে ভুল তাকে বলে রান টাইম এরর। মনে রাখতে হবে, রান করার সময় যে ভুল হয় তাকে বলে রান টাইম এরর। তো আমরা এখন একটা প্রোগ্রাম আসলে দেখি, দেখার পরে আমরা এই ভুলগুলো সম্পর্কে আরো ক্লিয়ার হবো। আমি কম্পাইলার ওপেন করতেছি, কোড ব্লক দেখো। কোড ব্লক ওপেন হচ্ছে। আমরা আমরা যখন সি প্রোগ্রাম করব তখন এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখন আমি আগের তৈরি করে একটা প্রোগ্রাম খুলি। আগের তৈরি করা আছে কিছু প্রোগ্রাম, আমরা এগুলো দেখি আগে। সেই প্রোগ্রাম তো খুঁজে পাবো কিনা এখন দেখি আমরা। লার্জেস্ট নাম্বার সাম, এটা হবে না। আরেকটা ফাইল ওপেন করি আমি। এটা হবে না।
এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা এটা বের করছি। দেখো আমরা এই প্রোগ্রামটা করবো। দেখো আমি একটু বড় করে দিচ্ছি এটাকে। আমরা যখন সি প্রোগ্রাম করব তখন আমি তোমাদেরকে এটা ভালো করে বলে দেবো তখন, যে তোমরা কোন জায়গায় গিয়ে এই কাজগুলো করবা, এই সফটওয়্যার তোমরা কোথায় পাবা। আজকে জাস্ট আমরা এরর দেখবো। এরর এর জন্য আমরা একটা প্রোগ্রাম ওপেন করলাম, আমার আগে করা ছিল এই প্রোগ্রাম। দেখো একটু বড় করে দিচ্ছি, জুম করে দিচ্ছি যাতে বড় দেখা যায়। তো দেখো এই যে এইখানে দেখো আমি ধরো এই কমা, এই যে দেখো এই যে এখানে এই দেখো প্রত্যেকটা পদকে আলাদা করার জন্য কমা দেওয়া হয়েছে, এখানে সেমিকোলন দেওয়া হয়েছে। দেখো এই যে এখন এই প্রোগ্রামটাতে কোনো ভুল নেই, এই প্রোগ্রামটাতে কোনো ভুল নেই। এখন যদি আমি এবিসি এর মান দিই, এ বাহু বি বাহু সির মান যদি দিই, দেখো আমি ফলাফল পাবো। দেখো আমি ধরো দিলাম এর মান দিলাম ধরো 4, বি এর মান দিলাম 8, সি এর মান দিলাম 9। ধরো আমি ক্ষেত্রফল পাবো। দেখো ক্ষেত্রফল আসছে কত, 15 এটা আসছে ফলাফল। দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। তোমরা ভালো করে দেখো আমরা ফলাফল কিন্তু এখন পেয়ে গেছি। বাট যদি আমি এই ধরো আমি সেমিকোলনটা উঠে দিলাম, দেখো এটা আমি কেটে দিছি, এখন ধরো আমি দিলাম এই যে দেখো সেই, দেখো সে মেসেজ দিছে, এই যে নিচে মেসেজ আছে। দেখো যে কোন লাইনে ভুল আছে, কোন লাইনে, দেখো এই যে কি বলছে, দেখো এরর এক্সপেক্টেড বিফোর স্ক্যানার। দেখো লাইন নাম্বার 9। দেখো এই যে এই লাইন নাম্বার 9 এর উপরে ভুল আছে, লাইন নম্বর দেখো। এবং যেই লাইনে ভুল হবে, খেয়াল করো তোমরা, যে লাইনে ভুল হবে তার নিচে কিন্তু রেড সিগন্যাল দিবে। তাহলে ভুল হচ্ছে কোন লাইনে, ভুল হচ্ছে কিন্তু এই লাইনে সিগন্যাল দিবে তার পরের লাইনে। দেখো এই যে এখানে দেখো আমি যদি এখন সেমিকোলনটা দিই তাহলে সিগন্যালটা চলে যাবে। তাহলে এটাকে বলে সিনট্যাক্স এরর, এটাকে বলে সিনট্যাক্স এরর। যদি দেখো আমি যদি এটা উঠে দিই, বা আমি যদি এই সেমিকোলনটা উঠে দিই, অথবা আমি যদি একটা ব্র্যাকেট ক্লোজ না করি, দেখো আমি এই ব্র্যাকেটটা দিলাম না তাইলেও কিন্তু হবে না। আমি যদি এই ব্র্যাকেটটা দিলাম না, দেখো এই যে দেখো এই যে লাইনে দেওয়ার কথা সে তার পরের লাইন, দেখো এই যে ভুল দেখাচ্ছে সে, তো আমি ব্র্যাকেটটা দিয়ে দিই। এই যে ব্র্যাকেট না দেওয়া, সেমিকোলন না দেওয়া, এই জিনিসগুলো কিন্তু, এই জিনিসগুলো হচ্ছে সিনট্যাক্স এরর। এই জিনিসগুলো হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর হলে কি করবে, কম্পিউটার তোমাকে মেসেজ দেবে। যেন আমি যদি আবার সেমিকোলনটা দিয়ে দিই, দেখো আর কোনো ভুল নেই প্রোগ্রামের মধ্যে। দেখো এই যে এখন ফলাফলের জন্য সে প্রস্তুত, এখন ফলাফলের জন্য সে প্রস্তুত। তোমাকে মনে রাখতে হবে তাহলে এই যে ভুল, যদি আমরা সেমিকোলন দিতে ভুল করি, যদি আমরা ব্র্যাকেট দিতে ভুল করি, যদি আমরা কমা দিতে ভুল করি, ডাবল কোটেশন দিতে ভুল করি, ধরো আমি এখানে এই যে এইখানে ধরো এই যে ধরো এই কোটেশনটা দিলাম না, আমি এই কোটেশনটা এখানে দিলাম না, ঠিক আছে। অথবা ধরো আমি এই সেমিকোলন, এই যে ধরো আমি এই কোটেশনটা দিলাম না, দেখো এই কোটেশন আমি দিলাম না, দেখো সে ভুল দেখাবে, এই যে সে ভুল দেখাবে। তো তোমাকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো, যে কম্পিউটার যে ভুলটার জন্য সিগন্যাল দিবে সেটা হচ্ছে সিনট্যাক্স এরর, সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। তো আমি এই ভুলগুলোকে সমাধান করে দিই। তারপরে এখন আসো, এবার লজিক্যাল এরর নিয়ে কিছু বলি। যেমন ধরো এই যে এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন, এখন যদি আমি গুণের জায়গায় যদি এখানে প্লাস দিই, দেখো আমি কোনো জায়গায় এখানে কি দিলাম, প্লাস দিলাম, দেখো ফলাফল কিন্তু আসবে। খেয়াল করো তোমরা, একটু আগে আমরা কি 3 4 8 দিয়েছিলাম, দেখো 3 তারপরে 4 তারপরে 8। দেখো এখন ফলাফল কি আসছে, দেখো ফলাফল আসছে -1 দশমিক। দেখো এই যে কি আসছে, এটাকে বলে কি লজিক্যাল এরর। এখানে হচ্ছে কি লজিক্যাল এরর, যে এই যে ভুল আমি ধরতে পারবো না যে কোন জায়গায় আমার ভুল হয়েছে। এটাতে আমার অল্প কয়েক লাইন। দেখো এখানে এই প্রোগ্রামটা কত লাইনের, এই প্রোগ্রামটা হচ্ছে টোটাল 16 লাইন। এই প্রোগ্রামটা হচ্ছে টোটাল কত লাইনের, এই প্রোগ্রামটা হচ্ছে টোটাল 16 লাইনের। তো 16 লাইনের প্রোগ্রামটা তুমি ভুল ধরতে পারবা, কিন্তু তোমার প্রোগ্রামে যখন লাইন শত শত হবে, শত শত, যত বড় প্রোগ্রাম তত লাইন, যত বড় প্রোগ্রাম হবে লাইনের সংখ্যা তত বেশি হবে। তো তুমি ওই প্রোগ্রাম থেকে আসলে কিভাবে তুমি ভুল বের করবা, যে এই জায়গায় আমি এই যেখানে প্লাস, আমি যেখানে ইন্টু ছিল ইন্টু না দিয়ে কি দিয়ে দিছি, প্লাস দিয়ে দিছি। যেমন যেমন আমি যদি এখন এখানেও প্লাস দিয়ে দিই, দেখো একটা ফলাফল আসবে। আমি যদি এই জায়গায় একটা প্লাস দিয়ে দিই তাহলে ফলাফল কিন্তু আসবে, কিন্তু সেই ফলাফলটা কি হবে না, সঠিক হবে না। যেমন ধরো আমি এখানে ইন্টু দিলাম, ভালো কথা, আমি এখানে এস মাইনাস এ এখানে প্লাস দিয়ে দিলাম, দেখো মাইনাস হওয়ার কথা আমি এখানে প্লাস দিয়ে দিছি, দেখো ফলাফল আসবে। দেখো 3 4 8, দেখো ফলাফল আসছে, ফলাফল আসবে, কিন্তু সেই ফলাফলটা কিন্তু সঠিক নয়। এই ফলাফলটা সঠিক নয়, মনে রাখতে হবে। এটি হচ্ছে লজিক্যাল এরর। এরপর আসো, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এরপর রান টাইম এরর। রান টাইম এরর হচ্ছে, দেখো আমি এখানে কি দিয়ে রাখছি, প্লট দিয়ে রাখছি, তোমরা ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে কি ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা। ফ্লোট মানে হচ্ছে কি সংখ্যা, দশমিক সংখ্যা। অর্থাৎ ফ্লোট শব্দের অর্থ আসলে অরিজিনালি ফ্লোট শব্দের অর্থ হলো ভাসমান, ভাসমান বিন্দু। যে সকল শব্দ, যে সকল সংখ্যায় দশমিক থাকে ওদেরকে ভাসমান বিন্দু বলে, বা এদেরকে ফ্লোটিং নাম্বার বলে। তো আমরা এটার পরের দিকে গেলে পাবো। এখন এই তুমি প্রত্যেকটা প্রোগ্রামে সবচেয়ে নিরাপদ হচ্ছে ফ্লোটিং ব্যবহার করা। মনে রাখা, দুনিয়ার এই সমস্ত সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা। যেমন 1 এটা দশমিক সংখ্যা। কিভাবে দশমিক সংখ্যা, আমরা লিখতে পারি 1.0। 2 এটা দশমিক সংখ্যা। কেন এটা দশমিক সংখ্যা, কারণ আমরা এটাকে লিখতে পারি 2.0। বাট 3.5 কে আমরা কি কখনো 3 লিখতে পারবো? কখনোই পারবো না, কারণ এটা হলে কি হবে, তার মানের পরিবর্তন হয়ে যাবে। ধরো কোনো একটা প্রোগ্রামে এখানে দেওয়া আছে আইএনটি, এখানে দেওয়া আছে
আইএনটি মানে পূর্ণ সংখ্যা। তো মনে রাখবো ওখানে আইএনটি দিলে আমাকে এখানে ডি দিতে হবে। তো আমি একটু চেঞ্জ করে দিই। এই মুহূর্তে তোমরা এইগুলো নিয়ে জানতে চাইবে না যে এই জায়গায় কেন ডি হয়েছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা এখন শুধুমাত্র কি নিয়ে আলোচনা করতেছি? এখন শুধুমাত্র আমরা রান টাইম এরর নিয়ে আলোচনা করতেছি। এখন এফ আর ডি এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না আমাকে, কোনো কমেন্টস করবে না যেখানে এফ কেন ডি কেন, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো প্রোগ্রাম তৈরি করার সময়, তখন এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এই যে এখানে দিছি আইএনটি, কিন্তু ধরো আমি এখন এর মান দেবো 3.5, দেখো বি এর মান দেবো, দেখো এই যে দেখো কি হয়েছে দেখো, আমি এর মান যখন 3.5 দিছি যখন কি হয়েছে দেখো, এই কি এই যে দেখো উল্টাপাল্টা কি চলে আসছে দেখো, এই আমি শুধুমাত্র এর মান দিয়েছি, দেখো বি এর মান সে নেয় নাই, সির মান নেয় নাই, সে একটা ফলাফল দিয়ে দিছে দেখো, এই যে দা ট্রায়াঙ্গেল ইজ এত দেয়, দেখো দি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ এত, এটা লেখা চলে আসছে। এটাকে বলে রান টাইম এরর, অর্থাৎ প্রোগ্রাম তৈরি করার সময় ডাটা এন্ট্রি দিতে যদি ভুল হয় তখন তাকে বলে রান টাইম এরর, অর্থাৎ ফলাফল ভুল আসবে। দেখো আমি এর মান দিয়েছি 3.5, বাট আমার এখানে দেওয়ার কথা, হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো আমি যদি এখন পূর্ণ সংখ্যা দিই মান কিন্তু ফলাফল কিন্তু হবে, দেখো 4 দিলাম, 4 দিলাম, 4 দেওয়ার পরে 6 দিলাম, 6 দেওয়ার পরে 9 দিলাম, দেখো ফলাফল আসবে। এই যে দেখো ফলাফল চলে আসছে, এটার ক্ষেত্রে বলছে 0। দেখো আমরা আবার ওই ফলাফল একটু চেঞ্জ করে দিই, এটা দেখো এটার ফলাফল হচ্ছে 12। এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে কত, 12। তাহলে এখন কিন্তু ফলাফল আসছে। তাহলে যে তোমার প্রোগ্রামের সেটিং, তোমার প্রোগ্রাম তৈরি করার সময় তুমি বলছো যে প্রোগ্রামে শুধুমাত্র পূর্ণ সংখ্যা ইনপুট দিতে হবে, প্রোগ্রামে কি ইনপুট দিতে হবে? শুধুমাত্র পূর্ণ সংখ্যা ইনপুট দিতে হবে, কিন্তু তুমি শুরু করছো কি দিয়ে? তুমি শুরু করছো দশমিক সংখ্যা ইনপুট। মনে রাখবা যখন তুমি এখানে ফ্লোট ব্যবহার করবে তখন সেখানে তুমি পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা সব দিতে পারবে, অর্থাৎ ফ্লোট দিলে দুনিয়ার সমস্ত সংখ্যা ব্যবহার করা যাবে। কিন্তু যখন তুমি আইএনটি ব্যবহার করবে, আইএনটি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা তুমি যখন ব্যবহার শুরু করবা তখন তুমি কিন্তু আর ফ্লোট ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে তোমার ফলাফল ভুল আসবে। এটাকে বলে রান টাইম এরর, মনে রাখবা। তাহলে আমরা লজিক্যাল এরর দেখলাম, ফর্মুলা লিখতে ভুল হইলে সেটা হবে লজিক্যাল এরর, এটার জন্য কোনো মেসেজ দিবে না, রান টাইম এররের জন্য কোনো মেসেজ দিবে না। তো এখন আমরা দেখব ডিবাগিং সম্পর্কে। দেখো আমরা উপরে প্রোগ্রাম টেস্টিং এর ক্ষেত্রে 3 ধরনের ভুল সম্পর্কে জানছি। প্রোগ্রামে যে ভুল প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে বললে তাকে বলা বাগ, অর্থাৎ প্রোগ্রামে যদি কোনো ভুল পাও তাকে বাগ বলা হবে। মনে রাখবা পরীক্ষা আসতে পারে 1 মার্কের জন্য যে বাগ কাকে বলে। প্রোগ্রামে যদি কোনো ভুল হয় তখন তাকে বলে বাগ, আর উক্ত বাগকে সমাধান করে বলে ডিবাগ। মনে রাখবা তুমি প্রোগ্রামে কোনো ভুল পাইছো, যেমন ধরো আমি আবার প্রোগ্রামটা তোমাদেরকে দেখাই, যেমন ধরো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা ধরো এই যে এখানে একটা সেমিকোলন নাই, এই যে ধরো এখানে কমা নাই, এই যে এটাকে বলো বাগ। তুমি প্রোগ্রাম এই প্রোগ্রামে ভুল আছে, এই প্রোগ্রামে কি আছে? ভুল আছে। তাহলে দেখো আমরা কি বলছি এখানে, যে যে প্রোগ্রামে কোনো ভুল চিহ্নিত করতে পারছি এটা হচ্ছে বাগ, এটা হচ্ছে কি বাগ। আমরা প্রোগ্রামে ভুল পাইছি, আমরা প্রোগ্রামে ভুল কি পাইছি? এই যে এখানে একটা সেমিকোলন, এখানে সেমিকোলন নাই, আর এখানে একটা কমা নাই, তাহলে এটা হচ্ছে বাগ। আর এখন এই যে ভুলটাকে যদি আমি সংশোধন করে দিই, এই ভুলটাকে আমি কি করলাম, এই ভুলটাকে আমি সংশোধন করে দিলাম, তাহলে এটা হচ্ছে ডিবাগ। মনে রাখবো ভুল সংশোধন করাকে বলে ডিবাগ, আর ভুল খুঁজে বের করাকে বলে বাগ। ভুল খুঁজে বের করাকে বাগ বলে, আর সংশোধন করাকে ডিবাগ বলে। ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তাহলে যে কোনো ভুল চিহ্নিত করতে বলে তাকে বাগ বলে, আর উক্ত বাগের সমাধান করলে তাকে বলে ডিবাগ। মনে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এক্ষেত্রে সিনট্যাক্স এরর সমাধান করা সহজ, অর্থাৎ শুধুমাত্র সিনট্যাক্স এররে আমরা সহজেই করতে পারবো, বাকিগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ, বাকিগুলোর ভুল সমাধান করতে অনেক সময় লাগে। ওই যে তুমি ফর্মুলা প্রত্যেকটা লজিক দেখবা যে কোন কোন জায়গায় কি লজিক হওয়ার কথা, কোথায় কোথায় ভুল হয়েছে, তাহলে তোমাকে খুঁজে 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 সেটা বের করতে হবে। তাহলে মনে রাখবা সিনট্যাক্স এরর সমাধান করা সবচেয়ে সহজ, কিন্তু লজিক্যাল এরর সমাধান করা তুলনামূলক জটিল, সেটা তো তোমরা নিজেরাই বুঝতে পারবা। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধন করাকে ডিবাগিং বলে। তাহলে ভালো করে জিনিসটা মনে রাখবা, মনে রাখবা এটা কিন্তু 1 মার্কের জন্য প্রায় সব পরীক্ষায় এসে থাকে, যে ডিবাগিং কাকে বলে। তাহলে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধন করাকে ডিবাগিং বলে। তাহলে তুমি ভুল খুঁজে বের করবা, খুঁজে বের করাটাই হচ্ছে বাগ, আর উক্ত বাগকে সমাধান করা হচ্ছে ডিবাগ। তাহলে ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধন করাকে ডিবাগিং বলে। মনে রাখতে হবে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধন করাকে ডিবাগিং বলে। এখন আমরা একটা প্রশ্ন দেখব। দেখো কোন
কোনো স্টেটমেন্টের পর সেমিকোলন না দিলে কোন ধরনের ভুল হবে বা কি ধরনের ভুল হবে? আমি কোনো লাইনের পর সেমিকোলন দিলাম না, তাহলে সে কোন ধরনের ভুল বলো? আমরা তো এতক্ষণ যদি ৩ ধরনের ভুল নিয়ে আলোচনা করছি। একটা ছিল যৌক্তিক ভুল, একটা ব্যাকরণগত ভুল, একটা ছিল নির্বাহজনিত ভুল। নির্বাহজনিত ভুলের ইংরেজি হচ্ছে রান টাইম এরর, আর হচ্ছে ডিবাগ। ডিবাগ মানে হচ্ছে ভুল ত্রুটি খুঁজে বের করা, এটা তো বাদ, হিসাব থেকে বাদ। তাহলে বাকি ৩টা, এই বাকি ৩টার ভিতরে আমরা যদি কোনো লাইনের শেষে সেমিকোলন না দিই, তাহলে এটা কোন ভুলের মধ্যে পড়বে? কে বলতে পারবা? কি যৌক্তিক ভুলের মধ্যে পড়বে? নির্বাচনিত ভুলের মধ্যে পড়বে? ডিবাগের মধ্যে পড়বে? ব্যাকরণগত ভুল। তাহলে কোনো লাইনের পরে যদি আমরা সেমিকোলন না দিই, তাহলে সেটা কোন ধরনের ভুল হবে? সেটা হবে ব্যাকরণগত ভুল। মনে রাখবা ভালো করে। কোনো লাইনের পরে সেমিকোলন না দিলে সেটা হবে ব্যাকরণগত ভুল। এইটা কিন্তু এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকের পাঠটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, বিশেষ করে প্রত্যেকটা কথা তোমরা ভালোভাবে শুনবা এবং প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে। তোমরা কিন্তু না বুঝে কোনো কিছু মুখস্থ করবো না। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তবে আজকে আমি যে প্রোগ্রামটা দেখাইছি, যে সেখানে অ্যাপ কেন হয়েছে, ডি কেন হয়েছে, কমা কেন হয়েছে, ব্র্যাকেট কোথায় হবে, এগুলো নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। কারণ এটা নিয়ে আমরা আরো অনেক পরে আলোচনা করবো। তখন কিন্তু আমরা এগুলো শিখে যাবে কখন আমরা কি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। এই প্রোগ্রাম নিয়ে কিন্তু কেউ কোনো প্রশ্ন করবে না। কিন্তু মানে আর বাকি যে কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করছি, সেগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে।